আপনারা জানেন যে ইরানের উপর যে মার্কিন হামলা হয়েছে, মার্কিন এবং ইসরায়েলের যৌথ বাহিনী হামলা হয়েছে, এরপর থেকে সারা বিশ্বে অনেকগুলো কথা আসছে। এবং আমি এইগুলো বিষয়ে আলোচনা করছি এই জন্য যে এই যে ঘটনাটা ঘটেছে, আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণে তিনি নিহত হয়েছেন। আমি বিষয়টাকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছি। আমি দেখছি এটাই যে পৃথিবীটা এখন এক মেরু বিশ্ব তো হয়েছি, এখন পুরোপুরি এক মেরু বিশ্ব হতে যাচ্ছে। কারণ একটা কথা পরিষ্কার হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রই সারা পৃথিবীর মধ্যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করলো। এই ঘটনার পর আমরা দেখলাম চীন এবং রাশিয়া মুখে ইরানকে সমর্থন করলো এবং ইরানের পক্ষে বিবৃতি দিল, রণাঙ্গনে কিন্তু ইরানের পাশে এসে দাঁড়ায়নি। অনেকে বলবেন, এবং আমি দেখছি এবং যুদ্ধের রিপোর্টিং এর ক্ষেত্রে এবং যুদ্ধের রিপোর্টগুলো শোনার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে ইমোশনাল হয়ে পড়ে। যেমন যারা আয়াতুল্লাহ খোমেনিকে খুব পছন্দ করেন, তারা ভাবছেন যে ইরান হয়তো এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা বিরাট শিক্ষা দিচ্ছে এবং ইরান একই সঙ্গে 17টি দেশে হামলা চালিয়েছে এবং অনেকে ইরানের এই হামলা চালানোকে বলছেন যে ইরান জবাব দিচ্ছে মার্কিন হামলার। আমি বিষয়টাকে বাস্তব দৃষ্টিভঙ্গিতে একটু দেখার চেষ্টা করছি। ইরান হামলা করছে একটা মনে রাখবেন, আপনারা দেখবেন যে ইসরায়েলের একটা জায়গায় যখন একটা মিসাইল অ্যাটাক হয় তখন অনেক লোক মারা যায়, কিন্তু ইরান একটা জায়গায় মিসাইল অ্যাটাক করলে ততটা লোক মারা যায় না। এর কারণ হলো ইরান একটা বড় একটা দেশ এবং ইসরায়েল একটা ছোট দেশ। আমাদের গোড়াকূপের থেকে আসামের মতো একটা জায়গা হবে, আরো কম। এখানে ঘনবসতি বেশি, তো একটা মিসাইল হামলা এখানে মৃত্যুর সংখ্যা বেশি হয়, যেটা ইরানে হচ্ছে। এবং বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তেমন শক্তিশালী এখানে দেখানো হচ্ছে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা আমার কথা মিলিয়ে দেবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণটা চালাচ্ছে এবং ইসরায়েলের যে যৌথ আক্রমণটা চলছে, এটার সামনে কিন্তু ইরানি বাহিনী আমার মনে হয় না খুব একটা বেশি দিন টিকতে পারবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী ইসরায়েলকে পুরোপুরি পর্যদস্ত করবে। যদিও ইসরায়েল এখন এই খোমেনি হত্যার পরবর্তী ইরান কিরকম হবে এটা কিন্তু এখন আন্দাজ করা যাচ্ছে না। অনেকে বলছেন যে রিজিম পরিবর্তন হবে, কিন্তু আমার মনে হয় না রিজিম খুব একটা পরিবর্তন হবে। এখন যারা নেতারা আছেন তারাই থাকবেন। তবে সাদ্দাম হোসেনের পর ইরাক যেভাবে বিধ্বস্ত হয়েছিল, তারপর ইরাকের সরকারের সঙ্গে মার্কিন সরকারের যে একটা সম্পর্ক ছিল, সেরকম একটা সরকার গঠিত হওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হচ্ছে। কিন্তু ইরান খুব একটা বেশি দিন এই লড়াই চালিয়ে যেতে পারবে না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে, কাতারে, কুয়েতে, আম্মানে, আপনারা বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন যে পারস্য উপসাগরের পাশ ঘেঁষে, মানে ইরানের সঙ্গে সমুদ্রের পাশ ঘেঁষে, পারস্য উপসাগরের পাশ ঘেঁষে যে দেশগুলো আছে, আপনি প্রথম থেকে শুরু করেন সেখানে ইউনাইটেড আরব আমিরাত, যেখানে দুবাই রয়েছে, কাতার রয়েছে, ওমান রয়েছে, সৌদি আরব রয়েছে, বাহরাইন রয়েছে। বাহরাইন ছোট্ট দেশ। এই সবগুলো দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং এই সবগুলো দেশের শাসকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলছেন। তাই ইরান বেছে বেছে এইসব জায়গায় আক্রমণ করছে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। সৌদি আরবের মার্কিন দূতাবাসেও ইরান হামলা করেছে। এটা হলো ইরানের একটা কৌশল যে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা যায়, এবং ইসরায়েলে হামলা করছে। এই হামলাটাকে আপাতত কিভাবে প্রতিরোধ করবে? দেখুন, যতটা মিসাইল ইরান ছুটছে, সবগুলো যে এইসব ঘাঁটিতে গিয়ে পড়ছে এমন নয়, বেশিরভাগকে প্রতিহত করা হচ্ছে, কিছু কিছু এসে পড়ছে। এটা হলো ঘটনা। এবং ইরান যে ক্ষেপণাস্ত্র ছুটছে, যে জায়গা থেকে ক্ষেপণাস্ত্র ছুটছে, ক্ষেপণাস্ত্র তো আপনি এমনিতে ছুটতে পারবেন না, কোনো একটা জায়গা থেকে ছুটতে হবে। সেই জায়গাটা আমেরিকা ধ্বংস করার পরিকল্পনা করছে এবং কিছুটা ধ্বংস করেছে। যার জন্য ইরানের হাতে যে মিসাইলগুলো আছে সেইগুলো তারা আগামী 2-3 দিন পর, এখনই দেখবেন মিসাইল আক্রমণটা অনেকটা কমে এসেছে, আর তারা মিসাইল ছুটতে পারবে না। এরকম টেকনোলজি আমেরিকার হাতে রয়েছে। আপনি চিন্তা করুন, যে দেশের শীর্ষ নেতাদের খুন করে ফেলেছে, আপনি আমাদের দেশের কথা চিন্তা করুন। ধরুন আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো বা ধরুন কোনো একটা রাষ্ট্র যুদ্ধ হলো, এবং সেই রাষ্ট্র যদি আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের জেনারেল, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের নৌবাহিনীর প্রধান, আমাদের বিমান বাহিনীর প্রধান সবাইকে যদি হত্যা করে ফেলে, তাহলে আমাদের দেশের সৈন্যবলের কি অবস্থা হবে? আমাদের দেশের মানুষের মনোভাবটা কি হবে? যদি আপনার নেতাদের যদি হত্যা করে দেয়, যারা দেশ চালাচ্ছেন, যারা নীতি নির্ধারণ করছেন,
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাহিনী প্রথম দিনেই এই কাজগুলো করে ফেলবো, এমনকি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনিকে পর্যন্ত হত্যা করলো। তিনি যে ভবনে বসে সভা করতেন, তিনি যে ভবনে তিনি ছিলেন, সেই ভবনটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এইগুলো ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে মাটির নিচ পর্যন্ত গিয়ে ধ্বংস করতে পারে, বাংকার পর্যন্ত ধ্বংস করতে পারে, এতটুকু শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলো। এবং তারা যেভাবে আজ করেছে, আয়াতুল্লাহ খুমেনি কোথায় আছেন, অনেক দিন থেকে গোয়েন্দা সূত্র এগুলো দেখে আসছে এবং তার গতিবিধি সবকিছু লক্ষ্য করছে এবং এটার উপরে আক্রমণটা করা হয়েছে। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত টেকনোলজিক্যালি বা প্রযুক্তিগতভাবে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে। এটা কিন্তু ঘটনা। ইরানও চেষ্টা করছে এরকম কিছু করার, কিন্তু এখন পর্যন্ত তেমন সাফল্য আমরা দেখছি না। তাই এখন এবং ট্রাম্প বলছেন যে তিনি আরো শক্তি প্রয়োগ করবেন এবং গতকাল উপসাগরীয় দেশগুলি থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার একটা নির্দেশ আজ দেওয়া হয়েছে। এই নির্দেশ দেওয়ার অর্থ হলো আগামী 1-2 দিনের মধ্যে আক্রমণটা আরো ভয়াবহ হবে, এটাই মনে করছি। তো ইরান যেহেতু বড় দেশ, তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনেক উন্নত এবং অনেকগুলো ক্ষেপণাস্ত্র তাদের আছে এবং তারা এই কয়েকটা দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো তাদের দম রয়েছে বা ক্ষমতা রয়েছে। কিন্তু এরপর কি হবে? এরপর আর তারা এটা পারবে না বলে মনে হয়। একটা অসম যুদ্ধ হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে, এবং আমরা লক্ষ্য করছি ইরানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র কিন্তু এসে দাঁড়াচ্ছে না। 58-57টি মুসলিম রাষ্ট্র রয়েছে এবং একটি রাষ্ট্র কিন্তু ইরানের পক্ষে এসে যুদ্ধে দাঁড়াচ্ছে না, এমনকি পাকিস্তানও না। তো পাকিস্তান হলো মুসলিম রাষ্ট্রদের মধ্যে একমাত্র শক্তিধর রাষ্ট্র, সেই পাকিস্তানও কিন্তু দাঁড়াচ্ছে না ইরানের পক্ষে। ভারতের অবস্থান হয়েছে খুব মুশকিল। ধরুন আপনার যদি 2 জন বন্ধু যদি লড়াই করে, আপনি কোন বন্ধুর পক্ষ নেবেন? ভারতের সঙ্গে ইসরায়েলের একটা সুসম্পর্ক রয়েছে, ভারতের সঙ্গে ইরানের একটা সুসম্পর্ক রয়েছে। কারণ ভারত অনেকগুলো তেলের ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে ইরানের সঙ্গে ভারতের একটা চুক্তি রয়েছে। হরমুজ প্রণালী থেকে ভারতের তেল আমদানির ক্ষেত্রে ইরান অনেকটা ভারতকে সহায়তার দৃষ্টিভঙ্গিতে দেখে এবং ভারতে অনেক ছাত্রছাত্রী ইরানে পড়াশোনা করছে। তাই ইরানের আভ্যন্তরীণ আয়াতুল্লাহ খুমেনি কিরকম শাসক না শাসক এটা বড় কথা নয়। বড় কথা হলো যে ভারতের স্বার্থ অনেকগুলো ক্ষেত্রে ইরানের সঙ্গে জড়িত রয়েছে। তাই ভারত সরাসরি এই ঘটনায় কিন্তু খুব একটা কোনো পক্ষ নিচ্ছে না এবং খুব সতর্ক বিবৃতি দিচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারতের জন্য এটা একটা সময়। ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত যে একটা নিজের দেশের স্বার্থ থেকে একটা নীতি নিয়েছে এবং প্রত্যেক দেশেরই সেটা নেওয়া উচিত, ঠিক সেইভাবে ভারত এই ক্ষেত্রেও তার নিজস্ব একটা নীতি গ্রহণ করেছে, যে নীতিতে ভারত চলছে। এখন যেমন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ভারত যে নীতি নিয়েছিল, সেই নীতি এবারও নিয়েছে। সঠিক পররাষ্ট্রনীতি ভারত এখানে নিয়েছে। এটা ভারতের কথা আমি বললাম। ভারত এখানে কোনো পক্ষই দিচ্ছে না। জার্মানি, ফ্রান্স এরা সরাসরি আমেরিকার পক্ষে গেল, ফ্রান্স কিন্তু তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না, স্পেন তাদের ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে না। কিন্তু এই সমস্ত কিছুর পরেও এই তো গেল আয়াতুল্লাহ খুমেনির অবসান হলো। অনেকে আবার একটা আয়াতুল্লাহ খুমেনির সম্পর্কে আসছে। আয়াতুল্লাহ খুমেনির অবসান, আয়াতুল্লাহ খুমেনি যে খুব একজন সাংঘাতিক ভালো ব্যক্তি এমন তো আমার কাছে মনে হচ্ছে না। কারণ ইরানের সরকার বিরোধী যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এটা খুবই নিন্দনীয়। কেউ বিক্ষোভ জানালেই যে তাকে হত্যা করতে হবে। সরকার বিরোধী বিক্ষোভের জন্য 20,000 মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেউ বিরোধিতা করলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা ঠিক নয়। একই সঙ্গে আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভূমিকাটা আমি দেখছি, এটাও কিন্তু মানবতার জন্য বিশ্বের মানবতার জন্য খুব একটা ভালো নয়। কারণ তিনি যেভাবে এক একটা দেশে সরাসরি ঢুকে যাচ্ছেন, হামলা করছেন, এক একটা দেশের নিজস্ব একটা সার্বভৌমত্বকে যেভাবে আমেরিকা হস্তক্ষেপ করছে এবং সারা বিশ্বকে এটাই বোঝানো হচ্ছে যে আমেরিকাই হলো সেরা শক্তি, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু বাস্তব পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এইগুলো যা করছেন সেটা কি বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা মেনে নিতে বাধ্য হচ্ছেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিটাই এরকম, অন্য মার্কিন প্রেসিডেন্টের মতো তিনি নন। যদিও মার্কিন প্রেসিডেন্ট সবাই একটা জায়গায়, তারা সবাই মার্কিন স্বার্থ দেখা, মার্কিন প্রভুত্ব কায়েম করে, এই বিষয়ে তারা একমত। আমি এসব বিষয়ে পরে আলোচনা করব। এখন সাম্রাজ্যবাদের যে একটা যে ধারাগুলো এখন পরিবর্তিত হচ্ছে, আগের মতো নয়। প্রথমে যেমন ছিল কোনো রাষ্ট্রের সীমা দখল করে সেখানে শাসন করা, তার পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে এলো নিজের কোনো সরকার রেখে, প্রথম সরকার রেখে সেখানে শাসন করা।
এর পরবর্তীতে এসেছে অর্থনীতিকে ডলারের মাধ্যমে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা। এর পরবর্তীতে এখন যেটা আসছে, এখন আসছে যে বিভিন্ন সাপ্লাই লাইনগুলোকে ধরে রাখা, যেমন যেখানে তেল বেশি সেই জায়গাকে ধরে রাখা, যেখানে মানুষের আগামী যে প্রয়োজনীয়তার জায়গাগুলো আছে গ্যাসের জায়গাগুলো ধরে রাখা। এখন তো আগামী যে প্রযুক্তি আসছে, চিপস, এগুলো সেমিকন্ডাক্টর, এইগুলোর জায়গাকে দখল করে রাখা, যেগুলোর পরে আলোচনা করবো। কিন্তু আজকে যে আমি দেখছি, তো আমি যেটা বলতে চাইছি যে শেষ পর্যন্ত কিন্তু দেখা যাবে যে ইরানে একটা এমন সরকার আসবে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক রাখবে, সেরকম একটা জায়গার দিকে যাচ্ছে, এবং ইরান দেশটা একটা ধ্বংসের মুখে দাঁড়াবে, যেরকম ইরান দাঁড়িয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এই নিয়ে হয়তো 5 নম্বর দেশ একটা ধ্বংসের পথে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমরা দেখেছি ইরাকে সাদ্দাম হোসেনকে কিভাবে পতন করা হয়েছিল, লিবিয়ার কর্নেল গদ্দাফিকে কিভাবে হয়েছিল, ভিয়েতনামে কিভাবে কি করা হয়েছিল। তো এই বিষয় কিন্তু বিশ্বের জন্য ভালো নয়। আবার এটাও ঠিক, আয়াতুল্লাহ খুমাইনি যে ইসলামিক শাসন কায়েম করেছিলেন, ইসলামিক শাসনের নামে যেভাবে বিভিন্ন মত এবং মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, ওনাকে বলবেন এটা ভালো, ঠিক আছে, তিনি ধর্মীয় গুরু, আমি সেটা বলছি না। কিন্তু যেভাবে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার একটা প্রবণতা ছিল, মেয়েদের স্বাধীনতা নিয়ে যে একটা মেয়ে হিজাব পরে দিয়ে বলে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, তারপর যে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন দমন করতে গিয়ে যেভাবে গণহত্যা হয়েছিল, এসব এগুলো অবশ্যই নিন্দা করতে হবে। কিন্তু তারপরেও তিনি একটা রাষ্ট্রপ্রধান, তাকে সরাসরি হত্যা করাটা উচিত নয় যে কোনো অন্য একটা রাষ্ট্রের, এটাও কিন্তু ঘটনা। তো ইরান এই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই যুদ্ধ আমাদের অনেক দিকে ভাবাচ্ছে আগামীতে আমাদের কি হবে বা পুরো বিশ্বের কি হবে, সেটা একটা চিন্তার বিষয়।